আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আহ শরৎকাল, কিন্তু প্রকৃতির তাপদাহ আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা যেন গ্রীষ্মকাল। প্রচন্ড তাপদাহে জীবনযাত্রা একেবারে অস্থির প্রায়। সেই অস্থিরতাটাকে সামান্য একটু কমাতে হলেও বা সামান্য কমানোর চেষ্টায় আমি ডাক্তার শিরিন সাবিহা তন্নি, এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠানের 11তম পর্বে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটা রাজ টিভি সম্প্রচার করে থাকে। আমাদের আজকের অনুষ্ঠান এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায়, পাওয়ার্ড বাই রেমকর, সেরক্স সিভি, বায়োকাল ডি। আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, যে আপনাদেরকে খানিকটা হলেও স্বস্তির ঠিকানা দেয়া, সুস্বাস্থ্যের ঠিকানা দেয়া। তা আমরা কতটুকু সফল হতে পেরেছি জানি না, কিন্তু প্রতি সপ্তাহেই আমরা নতুন এক একটা বিষয় বা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সংকুল কিছু বিষয় আমরা নিয়ে আসি। আর সেই সমস্যার সমাধান দিয়ে থাকেন আমাদের মাঝখানে উপস্থিত থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণ, লক্ষণ এবং প্রতিকার। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাংলায় যদি বলি বাতরোগ, এটা আসলে আমাদের জনসাধারণের জন্য, আমাদের সকলের জন্য খুব কমন একটা প্রবলেম। জীবনের কোনো না কোনো সমস্যায় কোনো না কোনো সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ব্যথা, ফোলা এগুলো দিয়ে আক্রান্ত থাকি। তো আমরা তখন কনফিউজড হয়ে যাই যে আমরা আসলে আমাদের আসলে প্রবলেমটা কি। কখনো চিকিৎসকের কাছে গেলে আমাদের হয়তো অনেকের ডায়াগনোসিস করেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদেরকে জানান যে আমরা এই রোগে আক্রান্ত। তো তখন সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, আমরা অনেক ভীতিকর অবস্থায় পড়ে যাই। কিন্তু তারপরও ওষুধ খেলে, নিয়মিত নিয়ম কানুন পালন করলে আমরা সুস্থ থাকতে পারি। তো সুস্থ থাকার জন্যই আমরা আজকে আবার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। আমরা তার কাছ থেকে কিভাবে সুস্থ থাকা যায় সেই নিয়ম কানুন, তার সুপরামর্শ আমরা জানবো। আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন, গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় রাজ টিভিতে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। আমিও খুব আনন্দিত ফিল করছি আপনাদের সাথে যুক্ত হতে পেরে। স্যার, আমিও খুব আনন্দিত আপনাদের সাথে যুক্ত হতে পেরে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের আজকের বিষয়বস্তু, এবং সেই বিষয়ের উপরে কিছু কোশ্চেন, কিছু উত্তর, যেটা হয়তো আমাদের সাধারণ দর্শক, সাধারণ যারা মানুষ, যারা এই রোগে আক্রান্ত বা আক্রান্ত না, এবং যারা একেবারে নবীন চিকিৎসক, আপনার মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত বা আপনার অভিজ্ঞতা এগুলো শুনলে হয়তো আমাদের সকলের জন্য আমরা উপকৃত হব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই স্যার। চলে যান সরাসরি। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, একেবারে শুরুতেই আমি জানতে চাইবো আপনার কাছে যে আমাদের আজকে যে বিষয়, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তো এই রোগটা বলতে মানে এটা বাংলায় সাধারণ জনগণ এটাকে কি নামে চেনে, বা এই রোগটা বলতে আমরা কি বুঝি? হচ্ছে জয়েন্ট বা গাঁটের দীর্ঘমেয়াদী একটা প্রদাহজনিত রোগ, যেটাতে বিশেষ বিশেষ গাঁটগুলো বা সন্ধি বা জয়েন্ট গুলো, মোদ্দা কথা এটাই বোঝায়। এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, যেটার অনেক বিবিধ কারণ রয়েছে। তো গাঁটগুলো বলতে বোঝায় বিশেষ করে হাতের ছোট ছোট গাঁটগুলো, আঙ্গুলের কবজির, কনুইর, পায়ের পাতার আঙ্গুলের এবং হাঁটুর জয়েন্টে সমস্যা হয়। একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, সংক্ষেপে এটাই বোঝায়। জি স্যার, বেসিক্যালি আমরা সাধারণ মানুষ বা একজন রোগী যখন আপনাদের কাছে আসে, সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কোন বয়সের রোগী আপনাদের কাছে আসে, বা কোন বয়সের সীমার মাঝখানে রোগীদের আপনারা বেশি পান স্যার? এটা সচরাচর 30 থেকে 40 বছরের মতো, 40 বছর বয়স্কা মহিলারাই সাধারণত আমাদের কাছে আসেন এই রোগটা নিয়ে। স্যার, যে যে রোগীরা আপনাদের কাছে আসে বা আপনারা যে ধরনের এই ধরনের পেশেন্ট যখন পান,
এরা কি ধরনের লক্ষণ নিয়ে আসে বা কি কি উপসর্গ আপনাদের কাছে বলে? আচ্ছা, এটা হচ্ছে, এটা অনেকগুলো ধাপ আছে, কোন ধাপে আমাদের কাছে আসছে সেটার উপরে নির্ভর করে। হ্যাঁ, জি তো প্রাথমিক ধাপে এই 30 থেকে 40 বছরের বয়স্কা এই গৃহিণীরা আসেন যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, উঠতে খুব কষ্ট হয়, অনেকক্ষণ সময় লাগে, হাতের জয়েন্ট গুলো, সকালবেলা উঠেই দাঁত ব্রাশ করতে পারি না, বা রান্নাঘরে কোনো কাজ করতে গেলে কিছু ধরতে পারি না। কি হয়, হাতের ছোট ছোট জয়েন্ট গুলো শক্ত হয়ে থাকে, ব্যথা থাকে। তো প্রায় আধা ঘন্টা 40 মিনিট, কারো কারো আরো বেশি সময় লেগে যায় আস্তে আস্তে ছেড়ে যেতে। এটা হচ্ছে রোগটার একদম ক্লাসিক্যাল ফর্ম, মানে রোগটা যখন স্টাবলিশ হয়ে যায় তখন। এর আগেও আসে, এর আগে যারা অতিমাত্রায় সচেতন শিক্ষিতা ওনারা আসেন, বা শিক্ষিত ভদ্রলোকদের যখন হয়, এই 30 থেকে 40 বছর বয়সী যে গা ম্যাচ ম্যাচ করে, কিচ্ছু ভাল লাগে না, শরীরে কেমন একটু একটু জ্বর জ্বর ভাব থাকে, কিন্তু মেপে দেখেছি জ্বর নেই। এটা দীর্ঘদিন যাবৎ, মাস দুয়েক ছিল, আবার চলে গেছে, প্যারাসিটামল খেয়েছি, চলে গেছে। আবার 3 মাস পরে এখন আবার একই রকম সমস্যা লাগছে, বিছানা থেকে শীতকালে মনে হয় যে নামতে কষ্ট হচ্ছে, কিন্তু তখনও গাট আক্রমণ করেনি, ক্লাসিক্যাল লক্ষণগুলো দেখা যাচ্ছে না। এটা প্রাথমিক পর্যায়ে, এটাকে বলি আমরা প্রি ক্লিনিক্যাল এরা। প্রি ক্লিনিক্যাল লক্ষণগুলো এই: গা ম্যাচ ম্যাচ করে, জ্বর জ্বর ভাব লাগে, মন ভালো নেই, কিচ্ছু ভালো লাগে না কাজ করতে, এই লক্ষণগুলো একদম সর্বপ্রথমে থাকে। তো এই পর্যায়ে রোগীগুলো আসেন, কিন্তু খুব কমই আসেন। যখন ক্লাসিক্যাল সিমটম গুলো দেখা যায়, গাঁটে ধরে যায়, তখনই সবচেয়ে বেশি এই সংখ্যক রোগীগুলোই বেশি আসে। তাহলে আমরা আপনার এই উপসর্গের ইয়াটা থেকে, প্রশ্ন থেকে আসলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা মানে ইস্যু বা ইম্পর্টেন্ট একটা তথ্য বোধহয় আমরা সাধারণ জনগণ যারা দেখছেন বা সবাইকে আমরা দিতে পারি, যে আপনাদের কাছে যখন মানে রোগটা একদম হয়েই যাচ্ছে, তখন পেশেন্ট আসে যে সকালবেলা ঘুম থেকে উঠতে তার কষ্ট হচ্ছে, তার হাতে ব্যথা হচ্ছে, গিটে ব্যথা হচ্ছে, কাজ করতে পারছে না। কিন্তু এর আগে অনেক সময় যখন, তাহলে একজন রোগী যদি এই অবস্থায় থাকে যে তার গা ম্যাজ ম্যাজ করছে, খারাপ লাগছে, বা হয়তো একটু জ্বর জ্বর ফিল হচ্ছে, এই সময়টায় যদি রুগী আপনাদের কাছে আসে, তাহলে কি তার চিকিৎসা করাটাকে একটু বেশি সহজতর হয়? মানে প্রি ক্লিনিক্যাল সিচুয়েশনে যদি ইয়েস, রুগী আপনাদের কাছে আসে, তা জি স্যার, এই পয়েন্টটা আমি বোধহয় এই দর্শকদের জন্য বলতে পারি। জি স্যার। খুবই খুবই উত্তম প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। এই সচেতনতাই ইম্পর্টেন্ট, কারণ জেনে রাখা ভালো যে এই রোগ এখন পর্যন্ত যা চিকিৎসা আবিষ্কৃত হয়েছে, মোট একদম ভালো হয়ে যায় না। এটা আজীবনের রোগ, অপ্রিয় সত্যি কথা, এটা আজীবনের রোগ থাকবেই। তাহলে ও একটা ধীরে 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 শরীরটার গাঁটগুলো ধ্বংস করে ফেলবে। তাহলে ধ্বংসের মাত্রা শুরু করার আগেই যদি আমরা তাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমাদের লাভ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা, একদম পরিষ্কার টেক্সট বুকে বলা আছে আন্তর্জাতিকভাবে, যে রোগী, এইসব রোগীদের আয়ু 5 থেকে 10 বছর, আর 10 জন অন্য মানুষের চেয়ে কম হয়। সাংঘাতিক কথা, 5 থেকে 10 বছর আয়ু কমে যায় এই ধীরে ধীরে ধ্বংসকারী এই রোগের কারণে। সো আমরা যদি প্রথমেই এই রোগটাকে নিয়ন্ত্রণ আনতে পারি প্রাথমিক পর্যায়ে, তাহলে রোগীর আয়ু বাড়ানোর সৃষ্টিকর্তার হাতে, রোগীর জীবনযাপনের স্টাইল, মান অনেক উন্নত থাকে, এবং শেষ দিকের কষ্টগুলো অনেক কম ভোগান্তি হয়। তাহলে শুধু দর্শক, আপনাদের জন্য একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকে আমরা জানলাম, যে কি রোগ হলে কোন চিকিৎসকের কাছে যাবেন। আমাদের সাধারণ অনেক জনগণ বা আজকের অনুষ্ঠানে অনেক দর্শক এটাই আমরা অনেকে জানি না। তো আপনি যদি এই ধরনের সমস্যা ফিল করেন, আমাদের স্যার যা বললেন, যে আপনাদের গা ম্যাজ ম্যাজ করছে, হয়তো কখনো জ্বর আসছে, হয়তো কখনো খারাপ লাগা কাজ করছে, তো তখনও হয়তো জয়েন্ট পেইন ওইভাবে আপনি ফিল করছেন না, কিন্তু আপনি আপনার নিকটস্থ কোনো একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স একজন চিকিৎসকের কাছে যদি যান, হয়তো আপনি আপনার রোগটা থেকে সম্পূর্ণ মুক্তি না পেলেও আপনি কিছুটা সুস্থতার আশা করতে পারেন। স্যার, এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর রিউমেটিক ফিভার, সাধারণ জনগণ দেখা যায় অনেক সময় বয়স্ক রোগী তারা বলে আমার রিউমেটিক ফিভার হয়েছে, বা এই দুইটা নাম যেহেতু খুব কাছাকাছি, তারা এই দুটোকে মাঝে মাঝে ইন্টারপ্রেট করে ফেলে। তো স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই দুটো অসুখের ডিফারেন্সটা কি, আর এই দুটো বলতে আসলে কি বোঝায়,
সেই স্বাভাবিক মানে সাধারণ জনগণ যেন বুঝতে পারে সেইভাবে করে স্যার যদি একটু কষ্ট করে বলেন। একটা সময় ছিল যখন আমাদের ভালো অ্যান্টিবায়োটিক ছিল না, তখন রিউমেটিক ফিভার খুব বেশি হতো। বিশেষ করে রোগীদের স্ক্যাবিস হওয়ার পরে ঠিকই যদি না হতো, তখন সেই টনসিলাইটিস অথবা স্ক্যাবিস থেকে ইনফেকশনটা জয়েন্টে চলে যায়, জয়েন্ট ফুলে যেত, প্রচন্ড জ্বর হতো। তো এটা হচ্ছে ইনফেক্টিভ একটা রোগ, যেটা জীবাণুর মাধ্যমে হয়, জীবাণুর অ্যান্টিজেনের মাধ্যমে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গলা অথবা ত্বকের ইনফেকশন থেকে জয়েন্টে চলে যায়, এবং এই রোগে প্রচন্ড জ্বর হয় এবং জয়েন্ট প্রচন্ড ফুলে যায়, তীব্রতাটা অনেক বেশি। কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস এইটা প্রদাহজনিত, ফুলে ধীরে ধীরে অনেক সময় নিয়ে অনেক দিন পর পর কিছুদিন হয়। ডিফারেন্সিয়েশন হলো যে এটাতে প্রচন্ড তীব্র জ্বর হবে, জয়েন্ট ফুলবে এবং একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে। কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস এমন কোনো ইতিহাস পাওয়া যাবে না। তো সেই জন্যই হ্যাঁ, কনফিউজ করেন রোগীরা, স্বাভাবিক। শ্রুতিগতভাবে অনেকের কাছে ছিল আমার ছোটবেলায় রিউমেটিক ফিভার হয়েছিল, তো ওটাও খুব প্রাণঘাতী রোগ ছিল। কিন্তু বর্তমান বিজ্ঞানের আশীর্বাদে এখন আর এই রোগের প্রকোপ দেখা যায় না, যেটাতে হার্টের ভালভ পর্যন্ত নষ্ট হয়ে যেত রিউমেটিক ফিভার। কিন্তু এখন বিজ্ঞানের বদৌলতে, সৃষ্টিকর্তার আশীর্বাদে, ভালো ওষুধপত্র আবিষ্কারের কারণে এখন খুবই বিরল, খুবই বিরল। আমি গত 20 বছরে পাইনি রিউমেটিক ফিভার। কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা একটা প্রাচীন রোগ, সৃষ্টির আদি থেকে ছিল এবং থাকবে, এখনো আছে, আছে এবং হ্যাঁ থাকবে। স্যার এই আসলে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। জি স্যার। স্যার সাধারণত আমাদের দেশে যেটা হয় যে কিছু রোগী থাকে যারা আপনারা হয়তো শহরে বসে খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু একেবারে রিমোট এলাকার কিছু রোগী আছেন যারা কোয়াক ট্রিটমেন্ট পায় এখনো, যেটা নিয়ে আমরা হয়তো সবাই জানি, আমরা চিকিৎসকরা সবাই এটা নিয়ে হয়তো বিরক্ত, কখনো বিব্রত জানি। তো দেখা যায় যে এখনো হয়তো আপনি বলছেন 20 বছরে আপনি কোনো রিউম্যাটিক ফিভার পেশেন্ট পাননি, বা কিন্তু দেখা যায় যে সাধারণ জনগণ রিউম্যাটিক ফিভার হয়েছে এটা খুব কমনলি বলে। তো আজকে যারা শুনছেন তারা হয়তো এটা ডিমার্কেট করতে মানে ডিফারেন্সিয়েশন করতে পারবেন যে রিউম্যাটিক ফিভার কি, কেন হয়, বা একেবারেই সুস্থ হওয়া যায় এই অসুখটা থেকে। কিন্তু মানে আর্থ্রাইটিসটা এটার সাথে যোগসাযোগ বা এটা থেকে এটা হয় এরকম কোনো সম্পর্ক এদের মাঝখানে নেই। স্যার আমি এই পর্যায়ে আরেকটা কোশ্চেন, ইতিমধ্যে উত্তরটা চলে এসছে, তাও আমি আবার জানতে চাচ্ছি আপনার মুখে খুব স্পষ্ট ভাবে, যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস থেকে একেবারেই কি সুস্থ হওয়া যায় বা ওষুধ খেলে ভালো হবে, এই এই কথা কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? না, মোটেও নেই। হতাশারও কিছু নেই, আবার খুব অবহেলা করারও কিছু নেই। রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা যতদিন প্রাণ থাকবে ততদিন এই রোগ থাকবে। এখন পর্যন্ত যা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে, যেহেতু এটা একটা জটিল শারীরিক প্রক্রিয়াগত রোগ, এটা এমন এক জিনিস, এটা বিজ্ঞানসম্মত ভাবে বলা যায় যে এটা কোনোভাবেই ডায়াবেটিসের মতো, ব্লাড প্রেশারের মতো কখনোই চলে যাবে না। কিন্তু কখনোই চলে যাবে বর্তমানে দিন দিন ভালো চিকিৎসা আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, এই ঠিক মতো সময় মতো চিকিৎসা করলে, একটু ধৈর্য ধরলে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, ভয়ের কোনো কারণ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে একেবারেই মানুষ আসলে হাই প্রেশার বা ডায়াবেটিসটা বোঝে, কিন্তু এটা এখনো ওইভাবে বোঝে না যে এটা একেবারে ভালো হয়ে যাবে না, কিন্তু অতটা আব্বু সাউন্ড শুনতে পাচ্ছি না একটু। নিয়ন্ত্রণে রাখলে বা নিয়ন্ত্রণে থাকলে, জি স্যার, নিয়ন্ত্রণে থাকলে বা নিয়ন্ত্রণে রাখলে, ঠিকমতো চিকিৎসা করলে, নিয়ম কানুন পালন করলে একজন মানুষ সুস্থ জীবন যাপন করতে পারবে। খুব মানে চমৎকার একটা মেসেজ, একেবারে। জি স্যার। স্যার এই মুহূর্তে আমি আরেকটা ব্যাপার জানতে চাই, যে একজন নারী বা একজন গর্ভবতী মা, সে যদি আগে থেকেই
ত্রিশোর্ধ্ব আপনি বললেন যে সাধারণত এই রোগটা পাওয়া যায়, মেয়েদের বেশি হয়। তো কেউ যদি রিমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত থাকে, তখন প্রেগনেন্সি পিরিয়ডটা তার কি কি নিয়ম কানুন পালন করতে হবে, বা তার গাইনোকোলজিস্টের সাথে সাথে তার কি একজন অর্থোপেডিক্স চিকিৎসকের কাছে রেগুলার যেতে হবে কিনা, এই বিষয়টা যদি একটু স্যার বলেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি স্যার। আমাদের এই আমাদের অর্ধেকই তো নারী, আমাদের মা বোনরা। জি তো স্যার। একটা জি স্যার। যারা মা হবেন, দুটো জিনিস, একটা হচ্ছে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং যারা মা হতে চান, প্রস্তুতি নিচ্ছেন যে হ্যাঁ। সন্তান নেবেন, তাদের জন্য এক খুবই ইম্পর্টেন্ট কিছু মেসেজ আছে, একদম খুবই গুরুত্বপূর্ণ। যে জি স্যার। যিনি বাচ্চা নেওয়া সন্তান নেওয়ার জন্য মনস্থ করেছেন কাপল, যে বাচ্চা নেব আমরা আগামীতে, আমাদের এখন সময় হচ্ছে, সুযোগ হয়েছে, পারিবারিক সবকিছু বিবেচনা করে 3 মাস আগে থেকে কিছু কিছু ঔষধ একদম ব্যবহার করা যাবে না। তার মধ্যে একটা ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট, বা সংক্ষেপে আমরা বলি এমটিএক্স। এটা ব্যবহার করা যাবে না 3 মাস আগে থেকে। আরেকটা ঔষধ আছে লেফলুনোমাইড বলে, সেটা 6 মাস আগে থেকে ব্যবহার করা যাবে না। যদি মিথোট্রেক্সেট কন্টিনিউ, ধরেন আগে থেকে উনি খেয়ে আসছেন, বাচ্চা নেওয়ার প্ল্যানিং এর 3 মাস আগে থেকে অবশ্যই মিথোট্রেক্সেট বন্ধ করতে হবে, এবং 6 মাস আগে থেকে লেফলুনোমাইড বন্ধ করতেই হবে। সো যেই মারা সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, অন্তত 6 মাস আগে আপনার গাইনোকোলজিক্যাল স্পেশালিস্ট যার পরামর্শ নেবেন, অথবা একজন অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে যাবেন, যে আমরা সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছি, তো আমার তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, আমি এই ওষুধ খাচ্ছি, এখন আমার করণীয়। তখন অবশ্যই চিকিৎসক লেফলুনোমাইড এবং মিথোট্রেক্সেট বন্ধ করে দেবেন, অ্যাবসলিউটলি। এই হলো এক ভাগ। এবার উনি বন্ধ করেছেন, যথারীতি সন্তান সম্ভব হলেন। এখন মাঝখানে দেখা গেল আল্লাহর একটা, সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত কি জানেন, সেটা হচ্ছে হরমোনাল কারণে যখন মা হন একজন মহিলা, তখন ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আল্লাহর অশেষ রহমত, সৃষ্টিকর্তার অপার কৃপা, যে ওই সময়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস কম আক্রমণ করে। আছে ওনার, কিন্তু স্তিমিত থাকে, সাইলেন্ট থাকে, খুব ফ্লেয়ার আপ করে না। এটা হচ্ছে রহমতটা কেন, কৃপা কেন, সেটা হচ্ছে হরমোনাল কারণে। কারণ যখনই মা সন্তান পেটে থাকেন, তখন স্টেরয়েড হরমোন গুলো শরীরে থাকে, যেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম যায় এবং রোগের আক্রমণও কম হয়। এটা সৃষ্টিকর্তার প্রোটেকশন, মা জাতির প্রতি সৃষ্টিকর্তার প্রোটেকশন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল দ্বিতীয় ভাগ, বাচ্চা হলো। এইবার বাচ্চা পেটে আসছে, পেটে আসার পরে কারো কারো কোনো কারণে গ্রামের মারা রক্ত শূন্যতা ভোগে, বা অন্যান্য রোগ আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওষুধ খেতে হয়, অপুষ্টিজনিত সমস্যা আছে, তখন তাই ফ্লেয়ার আপ করতে পারে, ব্যথা কারো কারো একটু বাড়তে পারে। তখন প্যারাসিটামল ছাড়া পারতপক্ষে অন্য ওষুধ খাওয়া যাবে না। দেখা গেলে এর চেয়ে একটু বেশি মাত্রায় ব্যথা, তখন ডাক্তার ঠিক করে দিবেন আরেকটা বিশেষ ওষুধ আছে, সেটা দিবেন। আমি নাম বলতে চাই না, তাহলে নিজেরা আবার সময়বদ্ধ শুরু করে দিলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। অনুগ্রহ করে ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, এটা মেইনটেনেন্স হলো। এবার বাচ্চা প্রসব হলো যথারীতি। প্রসব হওয়ার পথে বাচ্চা মায়ের স্তন্য দুধ পান করবে, তাই না, বুকের দুধ খাবে। তখনও তখনও আবার বিশেষ কিছু ওষুধ খাওয়া যাবে না, মিথোট্রেক্সেট খাওয়া যাবে না, সাইক্লোস্পোরিন খাওয়া যাবে না, মায়ের দুধে আসে, তখন বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। সো গর্ভধারণ করার প্ল্যান করার পর থেকে বাচ্চার দুধ বন্ধ করা পর্যন্ত অনুগ্রহ করে গাইনি স্পেশালিস্ট, অর্থোপেডিক স্পেশালিস্ট কারো না কারো পরামর্শ নেবেন। বিনীত করজোড়ে অনুরোধ। আপনি অজান্তে, আপনার অজ্ঞানতায় আপনার বাচ্চার অনাগত সন্তানের ক্ষতি করে ফেলতে পারেন, এটা যেন না। স্যার, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি একেবারে বাংলা ভাষায় খুব সুন্দর করে সাধারণ মানুষ যেন বুঝতে পারে এরকম করে বললেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমিও যারা শুনছেন অনুষ্ঠানটি তাদেরকে বলতে চাচ্ছি যে আসলে এর থেকে চমৎকার ভাবে কোনো সুপরামর্শ আসলে হতে পারে না।
যে একজন মা সে যদি হতেই পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আপনার থেকে থাকে, তো সেখানে আমরা নিজের সুস্থতার থেকেও যদি আপনি একটা নতুন জীবনকে পৃথিবীতে নিয়ে আসেন, তো আপনার সন্তান পৃথিবীতে আসছে, এটা অনেক বড় একটা ব্যাপার, এবং আপনার অসুস্থতার কোনো কিছু যেন আপনার সন্তানকে আক্রান্ত না করে, সেটাই কিন্তু আসলে একটা প্রেগনেন্সির মূল উদ্দেশ্য আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আপনার ডায়াগনোসিস করেছেন বা আপনি যে এলাকায় আছেন তার কাছ থেকে সম্পূর্ণ পরামর্শ নিয়ে আপনি যদি সবকিছু মেনে চলেন, এবং এইভাবে আপনি যখন থেকে প্রেগনেন্সির প্ল্যান করলেন সেই সিচুয়েশন থেকে বাচ্চার ব্রেস্ট ফিডিং সময় পর্যন্ত, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি একটা সুস্থ শিশুর জন্ম দিবেন, শিশুটি সুস্থ থাকবে। এটা অনেক বড় একটা বিষয়, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। স্যার অনেক ধন্যবাদ। স্যার আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটাও আরেকটা ব্যতিক্রমী একটা বিষয়, যে একজন পেশেন্ট সে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট হয় এবং একই সাথে তার যদি ডায়াবেটিস ধরা পড়ে বা সে যদি ডায়াবেটিস আক্রান্ত আগে থেকেই হয়, তো এক্ষেত্রে সেই রোগীর করণীয় কি? সেই ক্ষেত্রে যখন নর্মাল মেইনটেনেন্স মানে চলমান ওষুধগুলো চলবে, তো মাঝে মাঝে সাবধানতা অবলম্বন করতে হবে। এই রোগটা বছরে এক দুবার বাড়েই বাড়েই আহ, তো যখন বাড়ে তখন আমরা স্টেরয়েড ইউজ করি সীমিত সময়ের জন্য, নির্দিষ্ট মাপে বিজ্ঞানসম্মতভাবে স্টেরয়েড ইউজ করি। তো যদি করতেই হয়, ডায়াবেটোলজিস্ট এবং ওই ডাক্তার এবং রোগী নিজেই সচেতন থাকতে হবে। স্টেরয়েড ইউজ করলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তো সেই জন্য ডায়াবেটিসের ওষুধের এটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও, কোন দিকে আমি কতটুকু মিনিমাম ডোজ স্টেরয়েড আমাদের টার্গেট থাকে, যে মিনিমাম যত কম পরিমাণে স্টেরয়েড দিয়ে ফ্লেয়ার আপটা মানে রোগটা যখন রোগের ব্যথা ফোলা গুলি কমানোর চেষ্টা করি, তখন আমাদের সচেতন থাকতে হবে স্টেরয়েডের কারণে সাথে সাথে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিসের ঔষধের মাত্রার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বাড়াতে হতে পারে। খাবার নিয়ন্ত্রণের পরিমাণটা বাড়াতে হতে পারে। তো সেই জন্য প্রয়োজনে ডায়াবেটোলজিস্টেরও পরামর্শ নিতে হবে এবং নিজে থেকেই ব্লাড সুগার মনিটর করবেন। রোগী ধরেন এক সপ্তাহ যদি টানা ব্লাড সুগার বেশি থাকে, তাহলে অন্যদিকে ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য এখন তো খুব কম দামে ডায়াবেটিসের এই ব্যাপারে বলে নেই। ডায়াবেটিসের জীবনঘাতী রোগ, সারা জীবনের রোগ। ডাক্তার আপনাকে পথ দেখাবেন, ভালো করবেন না, আপনার চিকিৎসক আপনি নিজেই। ডায়াবেটিসের ব্যাপারে আমরা সবাই জানি, আমরা চাই রোগীরা ডায়াবেটিস সম্বন্ধে মানে সর্বোচ্চ জ্ঞান যতদূর সম্ভব অর্জন করুক, নিজের চিকিৎসা নিজেই করুক। এখন একটা স্ট্রিপ 15 টাকায় পাওয়া যায়, এটা ব্লাড সুগার মেশিন এখন 1000-1200 টাকায় পাওয়া যায়। কষ্ট করে সংসারের বাজেট কমিয়ে রাতে 3টা বাজে ডাক্তার পাবেন, ব্লাড সুগার মাপার জিনিস নাও থাকতে পারে। আপনার বেড়ে গেলেও বিপদ হতে পারে, কমে গেলেও বিপদ হতে পারে। তাহলে আপনি কিভাবে বুঝবেন? মাত্র 15 টাকায় আপনি একটা স্ট্রিপ দিয়ে ব্লাড সুগারটা মনিটর করবেন, যদি ওই সময়ের মধ্যে আপনি স্টেরয়েড ইউজ করেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের। খুব সুন্দর। আসলে আমাদের যেহেতু অনেক পেশেন্ট একই সাথে দুইটা রোগেও হয়তো আক্রান্ত থাকতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ তার কি করতে হবে? জি স্যার। স্যার এখানে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, যে যারা পেপটিক আলসার ডিজিজ যাদের আছে, যেহেতু একটা ব্যথার সিচুয়েশন, একটা ইনফ্লামেটরি ইয়া, তো এই অবস্থায় যে তার পেপটিক আলসার ডিজিজও আছে, তার রিউমাটয়েড আর্থ্রাইটিসও আছে, তার ব্যথা আছে, ব্যথার ওষুধ খেতে হয়, তো এরকম একটা সিচুয়েশনে পেশেন্টকে কি করতে হবে বা কিভাবে করে সে ওষুধের ডোজ বা সবকিছু মেনটেন করবে? আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর চেষ্টা করি প্যারাসিটামল অথবা কস্ট ইনহিবিটর যেগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো পেপটিক আলসারের জন্য খুব কম মাত্রায় ক্ষতিকর। তারপরেও মাঝে মাঝে রোগীদের দরকার হয় স্বল্প মাত্রায়, একদিনে একটা হলে অনেকের খেতে হয়, কারো দুদিন পরে পরে একটা খেতে হয়। ওদের গ্যাস্ট্রিক প্রোটেকশনের জন্য আমরা প্রোটন পাম্প ইনহিবিটর মানে গ্যাস্ট্রিকের প্রোটেকশনের ওষুধ দিয়ে থাকি। সাধারণ মানুষের বোধগম্য করার জন্য বলছি যে ওষুধ দিয়ে থাকি, কিন্তু ব্যথার ওষুধটা খুব কম মাত্রায় দেওয়ার চেষ্টা করা হয় সর্বক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। আর এখন তো প্রোটন কারো পাম্প যদি ইনহিবিটর, হ্যাঁ প্রোটন পাম্প ইনহিবিটর খুব ভালো ভালো কোয়ালিটির প্রোটন পাম্প ইনহিবিটর পাওয়া যায়। তো এখন আগের চেয়ে অনেক জটিলতা কম, জটিলতা কম, তবুও বা কারো সচেতন যদি থাকা পেপটিক, অবশ্যই দরকার। জি স্যার, জি স্যার, অ্যাবসলিউটলি। স্যার কারো যদি থাকে পেপটিক আলসার ডিজিজে, সে যদি আক্রান্ত থাকে, সে রেগুলার গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে, এরকম যদি হয়, তার যদি আবার অর্থোপেডিক্স প্রবলেম হয়, তো
তো সে যখন চিকিৎসকের কাছে যাবে অবশ্যই তার বলতে হবে যে সে আগে থেকেই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, তাহলে একজন চিকিৎসকের জন্য ট্রিটমেন্ট করা বা তাকে ওষুধ দেওয়াটা সহজ হবে। জি স্যার, স্যার হ্যাঁ, চমৎকার একটা এই বিষয় যে ছিল একটা বা জরুরি একটা বিষয়। জি স্যার। আপনিও আপনিও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ডাক্তার হচ্ছে বন্ধু, ডাক্তার উকিল নন, জি স্যার। পুলিশ নন, সম্মান সহকারেই বলছি, উপকার করবেন, ডাক্তারকে উপকার তদন্ত করবেন। জি করতে স্যার, সহযোগিতা করুন, ডাক্তারকে যত সহযোগিতা তথ্য করতে হবে, দিবেন তত আপনার লাভ, তত আপনার লাভ। লাভ হবে। জি স্যার, জি স্যার, খুব চমৎকার একটা কথা যে যত তথ্য দিবেন ততই আপনার লাভ। কারণ যেহেতু আমি একটা কথা বলি স্যার, এটা আমার খুব প্রচলিত একটা কথা, আমি যখন লেখালেখি করি বা যে কোনো সময় আমি বলি যে আসলে চিকিৎসক কোনো অলৌকিক ইয়ে থেকে আপনাকে চিকিৎসা করবে না, তার কোনো অলৌকিক ক্ষমতাও নেই। সে তার জ্ঞানলব্ধ যে মানে বিজ্ঞানলব্ধ যে চিকিৎসা বিজ্ঞানলব্ধ যে জ্ঞানটা, সেটাকে দিয়েই সে আপনার চিকিৎসা করবে। তো যখন আপনি আপনার চিকিৎসকের কাছে আপনার প্রবলেম বা এই যত ডিটেলস বলবেন, যত খুলে বলবেন, ততই তার জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনার চিকিৎসা করাটা তার জন্য সহজ হবে। তো এই কথাটাই আবার এখানে আসে যে যত ভালো করে ধন্যবাদ। সে তার প্রবলেম বলবে ততই আপনাদের মানে চিকিৎসা করাটা সহজ হবে। স্যার আমি এই মুহূর্তে একদম ব্যতিক্রমী একটা বিষয়ে চলে যাই, যেটা আসলে আমাদের চিকিৎসকদের জন্য। আজকে সকালেও আমি যখন শুনলাম যে একজন ফিমেল চিকিৎসক তিনি কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। আসলে আমরা এই মুহূর্তে চারিদিকে শুনছি যে কোভিড নেই, করোনা এখন আর নেই। কিন্তু আবার আমাকে যখন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যখন দেখছি যে কোনো কোনো প্রতি 1-2 দিন পর পরই একজন চিকিৎসক মারা যাচ্ছেন করোনা আক্রান্ত হয়ে, তখন আসলে আমরা তার দুঃখ ভারাক্রান্ত হয়ে যাই। আমাদের আসলে অনেক কষ্ট লাগে, খারাপও লাগে যে আমরাই বোধহয় অনেক বেশি মূল্য দিয়ে ফেললাম। কোভিড বাংলাদেশে এলো বা সারা পৃথিবীময় এলো, আমাদের বাংলাদেশের জন্য আমরা চিকিৎসক কমিউনিটি সবচেয়ে বেশি আমরা একটু আগেও বলছিলাম স্যার ব্যাক ক্যামেরায়, আমরা ডক্টর বাবু স্যার যে আপনাদের শামিউল স্যার আপনাদের কলিগ, আমাদের মেডিকেলের সিনিয়র ভাই, তার সম্পর্কে আমরা বলছিলাম। তো স্যার এই মুহূর্তে কোভিড এর যে কি অবস্থা বাংলাদেশে বিরাজমান, বা আপনি চিটাং মেডিকেলে আছেন, আপনাদের চিটাং এর কি অবস্থা সেটা যদি স্যার একটু বলেন। আসলে আহ, আমরা একটা আবেগপ্রবণ জাতি, খুব সাহসী জাতি, আবার খুব ভীতু, আর আবার খুব কেয়ারলেস জাতি। পথে ঘাটে হাঁটতে আহ, দৈনন্দিন আমজনতার পান্থজনের কথা বলি, পথে ঘাটে হাঁটতে দেখি 1% কি 2% মাস্ক আছে। এটা তো ছড়ায়, বিজ্ঞানসম্মত ভাবে স্বীকৃত একটা ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়, ছড়ায়। তো আমি জুতো আবিষ্কারের মতো সারা পৃথিবী ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারবো না। আমি যদি আমার পাটা যদি জুতো দিয়ে ঢাকি, তাহলে আমার পায়ে ধুলো লাগবে না। তাহলে তো আমরা জি যদি স্যার, জি একটু, সারা পৃথিবীর ভাইরাস পরিষ্কার করা সম্ভব না, আন্তঃমহাদেশীয় অবাধে বিচরণ করছে ভাইরাস, আমরা যদি আমার না জি নিজের স্যার, নাক মুখটা ঢাকি, আমি নিজেও নিরাপদ জি থাকবো, স্যার, অন্যকেও নিরাপদ রাখবো। যেমন রোগী দেখছি, জি স্যার। ডাক্তার সাহেব আপনি এত ভয় পাচ্ছেন কেন? আহ, আমি এক গতানুগতিক কথা বলছি, ভয় পাচ্ছে, আমার তো কোভিড নেই, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি বললাম দেখেন, আমি তো আজকে 300-400 রোগীর সঙ্গে হাই হ্যালো করে আসলাম, কাউকে ধরে ধরে দেখেও আসছি, আমার যে কোভিড নেই, আপনার নিরাপত্তার জন্যই আমি ভয় পাচ্ছি। তাহলে আপনিও মাস্ক করুন, আমিও করি, পরস্পর আমিও ভালো করি। করি। জি স্যার, জি স্যার, জি স্যার, চমৎকার কথা। মানে আসলে এটা সচেতনতা বৃদ্ধি ছাড়া বোধহয় আর তেমন কিছু করে নাই, সেটা আমাদের বিভিন্ন টিভি স্যার মিডিয়ার হ্যাঁ, মাধ্যমে, ইসের মাধ্যমে, তো সরকার আজকের চেষ্টা অনুষ্ঠানের করছে। মাধ্যমে। জি স্যার, অ্যাবসলিউটলি স্যার, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাহলে আমরা এই মেসেজটা বা এই বার্তাটাই আবার দিতে চাচ্ছি যে আমরা আপনার জুতা আবিষ্কারের কথাটা বলেন আপনি খুব চমৎকার করে, যে সারা পৃথিবীর ধুলো যেহেতু পরিষ্কার করা যাবে না, তো আমার পাকে আমি রক্ষা করি। তো আমি যেহেতু ভাইরাস আছে, এবং আপনারা যদি মনে করে থাকেন সাধারণ জনগণ যে কোভিড চলে গেছে, এটা আসলে একটা ভুল কথা। একেবারেই চলে গেছে বা নাই তা না, এবং এখনো মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। একজন চিকিৎসক আজকেও মারা গেছেন, এমন ইতিহাস মানে এমন সত্যতা আমাদের সামনে জলজ্যান্ত হয়ে আছে, আমরা কষ্ট পাচ্ছি। তো সবার জন্য একটাই কথা যে আপনারা দরকার ছাড়া বাইরে যাবেন না, আপনারা হাত পরিষ্কার করবেন, আপনারা কোনো কিছু খাবার আগে পরিষ্কার করবেন, বাইরের খাবার যতটা সম্ভব কম খান, এবং অবশ্যই আপনারা মাস্ক ইউজ করেন, আপনারা নিজেকে নিরাপদ রাখেন, আপনারা আপনার আত্মীয় স্বজন কোমরবিড যারা আছে তাদেরকে আপনারা নিরাপদ রাখেন। স্যার আমি এই পর্যায়ে আপনার বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট যে কথাটা জানতে চাই, যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো পেশেন্ট আসলে কোভিড সময় বা কোভিড আক্রান্ত হলে তার জন্য এটা কতখানি চ্যালেঞ্জিং?
ইয়াস, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে একটা জিনিস থাকে, সেটা আমজনতা বুঝতে পারবেন না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা খারাপ একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে ভাস্কুলাইটিস হয়, রক্তনালীর প্রদাহ হয়। তো কোভিডে হয় কি, রক্তনালী জমাট বেঁধে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর যদি খারাপ টাইপের 10% রোগী থাকে যাদের ভাস্কুলাইটিস হয়, ওদের স্কিন, চামড়া, হাতের চামড়া ছিলে যায়। তো ওই টাইপের রোগীদের যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওই টাইপের রোগীদের যদি কোভিড হয়, অবশ্যই ভয়াবহ ও তার খারাপ হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার, তাহলে আপনার পরামর্শটা কি থাকবে যদি কোনো রিউমাটয়েড পেশেন্ট তার যদি কোভিড পজিটিভ হয় বা তার বাড়িতে কেউ পজিটিভ হয়, তো সেক্ষেত্রে এই রোগীর ক্ষেত্রে কি বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বলে স্যার আপনি মনে করেন? রোগীকে কেয়ার করতে হবে, কারণ তিনি যে ডেফিনেটলি যেহেতু ক্রনিক ডিজিজ ঔষধ পেয়ে আসছেন, ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সুপারেটেড ইমিউনো কম্প্রোমাইজড, রোগ প্রতিরোধ ক্ষমতা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে কম। তার শরীরের প্রোটিন ইমিউনোলজিক্যাল ডিফেন্সের জন্য বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে আমাদের প্রোটিন ক্ষয় হয়, খুব বেশি ক্ষয় হয়। তো সেই রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, মানে বাইরে থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স থাকে। মানে নর্মাল আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন শ্বাসনালীতে সংক্রমণ হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু তুলনামূলকভাবে ওই টাইপের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থাকে। এই জন্য একটু বেশি কেয়ার নিতে হবে, কম না, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং মুভমেন্ট থাকতে হবে। কারণ এমনিতেই আইসোলেশনে গেলে মানুষ হোম বাউন্ড হয়ে যায়। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যথা কমে গেলেই মুভমেন্ট রাখতে হবে, না হলে মাসেল উইকনেস ডেভেলপ করে। মানে উনি সীমিত জায়গার মধ্যে যেখানে আবদ্ধ থাকবেন, সেখানে ন্যূনতম ব্যায়ামগুলো করবেন, উঠ বস করা, সিম্পলি হাত মাথার উপরে নেওয়া, অ্যারোবিক্স, আমরা স্কুলে বাচ্চারা যেগুলি করে, হ্যাঁ, নর্মাল মুভমেন্ট গুলি করবেন। যেহেতু উনি ফ্রি করতে পারছেন না, একটু সময় করে, একটু খেয়াল করে 10 বার উঠবস, 10 বার হাত মাথার উপরে নামানো, শোয়া, বসা, বিছানার মধ্যে শুয়ে আবার পায়ের আঙুল ছোঁয়া, সাধারণ যে ব্যায়ামগুলো, অত ঘটা করে কিচ্ছু করার দরকার নেই। মাসেল মুভমেন্ট, জয়েন্ট মুভমেন্ট, সার্কুলেশনটা ঠিক রাখা, যাতে স্টিফ না হয়ে যায়, মাসেল উইকনেস না হয়, সেই জন্য। চমৎকার, খুব চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট এই সময়। স্যার আপনি বললেন, আপনাকে ধন্যবাদ স্যার, যে এটা আসলে একেবারে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো আপনি সেগুলোর কথা বললেন, যে সেগুলো যেন অবশ্যই চলমান থাকে। স্যার, এই মুহূর্তে আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একজন মানে আমরা পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া গুলোতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়, যে পরীক্ষা নিরীক্ষা করানো হয় বা অতিরিক্ত করানো হয়। কিন্তু এই রোগের ক্ষেত্রে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই অসুখটা হলে বা ওষুধ চলাকালীন সময়, যেহেতু এরা খুব হাই পাওয়ারের কিছু ওষুধ খাচ্ছে, সারা জীবন ধরে খেয়ে যাচ্ছে, তো কি কি পরীক্ষা নিরীক্ষা জরুরি এবং যেগুলো না করলে আসলে প্যাশেন্টেরই ক্ষতি বা রুগী হয়তো ক্ষতিগ্রস্ত হবে, এই পরীক্ষা নিরীক্ষা গুলো সম্পর্কে যদি স্যার একটু বলেন। হ্যাঁ, আমি নিজেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। ডাক্তার সাহেব, প্রতি মাসের প্রথম দিকে কেন এই পরীক্ষাগুলো করব? কারণটা হচ্ছে বোঝা দরকার, অনুগ্রহ করে। আমাদের আস্থার খুব অভাব। হ্যাঁ, আমরা যে দোষে দুষ্টু নই তাও ঠিক নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অন্তত আপনার ডাক্তারকে বিশ্বাস করুন, আপনার লাভ হবে। ডাক্তার, ওই যে বললাম, বিজ্ঞানসম্মত ভাবে তার বিজ্ঞান লব্ধ জ্ঞানের আলোকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছেন। আমি তো ওষুধ শুরু করলাম, আবার এতগুলো পরীক্ষা 1 মাস পরে কেন করে এসে দেখা করব? এইবার শুনুন তাহলে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, এগুলো লিভারের উপরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমাদের যকৃতের উপরে, যেটাকে সোজা বাংলায় কলিজা বলা হয়। হ্যাঁ, যকৃৎ হচ্ছে আমাদের সর্ব মেটাবলিজমের, মানে আমাদের সবকিছু পাচক রস হতে আরম্ভ করে অনেক কিছু তৈরির আধার। তো ও যদি ক্ষতিগ্রস্ত হয়, পুরো মানুষটাই ক্ষতিগ্রস্ত হবে। তো রিউমাটয়েড সৃষ্টিকর্তার আইনে ফ্রি কিচ্ছু নেই,
কিছু পেতে হলে কিছু দিতে হবে। একটা ঔষধ যত স্বল্প মাত্রারই হোক, যত নিরাপদই হোক, একটু হলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি আছে। করছেন। জি স্যার। তো হ্যাঁ। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বৃহত্তর উপকারের জন্য মেনে নিই। যেহেতু ওষুধগুলো দীর্ঘমেয়াদী, এরা লিভার কিডনির উপর প্রেসার ক্রিয়েট করে। কিছু টেকনিক্যাল সায়েন্টিফিক কথা যেটা সাধারণ মানুষ বুঝবেন না, ক্ষতি করে। ঘুনে খাওয়ার মতো, খেতে 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 জি খেতে স্যার। ধীরে ধীরে ঘুনে খায়। তো ঘুনে কতটুকু খাচ্ছে, খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে কিনা এই জি লিভারে, স্যার। সেটা পরিমাপ করার জন্যই প্রাথমিক দিকে আমরা ওষুধ শুরু করার পরে 2 সপ্তাহ পর, হুম। 1 মাস পর, তারপরে ধীরে ধীরে গ্যাপটা বাড়তে থাকে, 3 মাস পর, 6 মাস পর, তারপরে বছরে একবার পরীক্ষা করতে দিই। হ্যাঁ, একই পরীক্ষা ডাক্তার বারবার করাচ্ছে কেন? নানান কথা বলে, নানা অপ্রিয় কথা বলে। আমরা হেসে যাই, ওনার হুম। অজ্ঞানতাকে ক্ষমা করে দেই। তাদের অজ্ঞানতাকে ক্ষমা করে দিয়ে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনার জি স্যার। এই ওষুধের কারণে কিছু সৃষ্টিকর্তার আইনে আপনাকে কিছু মাসুল দিতে হবে। মাসুলটা লিভার দিচ্ছে কিনা ওটা চেক করার জন্য। আপনি জানতে চান না আপনার লিভার ভালো আছে কিনা? হ্যাঁ, চাই চাই চাই। তাহলে অনুগ্রহ করে করেন প্লিজ। হ্যাঁ, কেউ আশ্বস্ত হয়, কেউ হয়তো নিমরাজি হয়ে করায়। কিন্তু আমাদের সত্য, আমরা সত্যনিষ্ঠ, আমরা জ্ঞানের কাছে সত্যনিষ্ঠ, বিবেকের কাছে সত্যনিষ্ঠ। এটা করতেই হবে আপনাদের সাথে। ডায়াবেটিস যেরকম পরীক্ষা করতেই হয়, ব্লাড প্রেশার যেরকম মাপতেই হয়, হার্টের পেশেন্ট যেরকম ইসিজি ইকো করতেই হয়, হার্টটা ভালো আছে কিনা জি এই স্যার। ওষুধের মাত্রায় জি স্যার। অনেকদিন হলো চেক আপ করতেই হয়। হুম। তদ্রূপ রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর ওষুধের কারণে লিভার গুলো ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, অন্যান্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা, ফলো আপে থাকতে হয়। ফলো আপ মানে হচ্ছে ডাক্তারের কাছে উনি যেভাবে বলবেন রোগের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর ফিজিক্যালিও দেখাতে হবে। যেমন লিম্ফ নোড এনলার্জ করে, একটু ফিজিক্যালিও দেখাতে হবে। আমার তো গিরা ব্যথা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী শেষ দিকে মারা যায় কেন জানেন? হার্টের কারণে, ইসকেমিক হার্ট অ্যাটাকে মারা যায়। ওই যে বলেছিলাম ভাস্কুলাইটিস, এর কারণে আচ্ছা আচ্ছা। রক্তনালীর সমস্যা হয়, হার্টেরও হুম। রক্তনালীর সমস্যা হয়। আহ, হুম। দেখেন, খেয়াল করবেন যে ভুল বোঝাবুঝি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী বয়স হয়েছে, একটা ইসিজি করতে দেওয়া হলো, সিম্পল একটা উদাহরণ দিই। আমার হুম। হাঁটুর ব্যথা, আমার হাতের জয়েন্টে ব্যথা, আমার হার্টের কোনো সমস্যা নেই, হ্যাঁ। ডাক্তার কেন ইসিজি করলো? কোনো সুবিধার কারণে দিয়েছে, ওনার স্বার্থ আছে, বলতে পারেন। হ্যাঁ। কিন্তু এটা সত্য হুম। নয়, এটা সত্য নয়। সত্য নয়। আপনার হার্টটা ভালো আছে অ্যাবসলিউটলি। কিনা মাত্র 300 টাকার একটা পরীক্ষা দিয়ে ডাক্তার জানতে চান। অনুগ্রহ করে বিশ্বাস রাখুন। জি স্যার। চমৎকার কথা, চমৎকার আবেদন। আর রুগীদের প্রতি, রুগীদের যেমন চিকিৎসকদের প্রতি একটা দাবি থাকে, তেমনি চিকিৎসকেরও রুগীদের প্রতি দাবি থাকে। এটা একটা মানে একটা আহ, সেতু বন্ধন বা একটা মেল বন্ধনের মতো, যে চিকিৎসকের উপর বিশ্বাস রাখবেন। আপনার যে চিকিৎসক, যিনি আপনার চিকিৎসা করছেন, তার উপর যদি এইটুকু বিশ্বাস রাখেন, তাহলে চিকিৎসা করা সহজ হয়ে যায়। তাহলে আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি একদম শেষ সময়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে স্যার, ইদানিং একটা খুব পরিচিত কথা, লাইফস্টাইল মডিফিকেশন। আমরা দেখি যে মানুষজন একেবারে যে আগের দিনে যেটা ছিল, খুব কিছু আগের দিন বলতে বেশি আগেও না, 2-3 বছর আগেও মানুষজন ইচ্ছা মতো খাচ্ছে, যেহেতু ফাস্ট ফুডের যুগ। বাচ্চারা বা সিনিয়ররা ইচ্ছা মতো খাচ্ছে, ইচ্ছা মতো মোটা হচ্ছে, কারো কোনো নিয়ন্ত্রণ নাই। তো বর্তমান সিচুয়েশন এটা, আমাদের মানে বিশ্বজুড়ে বিশ্বায়নের কারণেই হোক বা যে কারণেই হোক, সৌন্দর্যের চিন্তা হোক বা অন্য চিন্তা হোক, বিভিন্ন বিষয় থেকে দেখা যায় লাইফস্টাইল মডিফিকেশন বা স্লিম থাকা, এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের মাঝখানে এসছে। তো এটার আপনার যে বিষয়বস্তু, সেটার সাথে আমি এটার কোরিলেট করে জানতে চাই স্যার, যে লাইফস্টাইল মডিফিকেশন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্টের জন্য কতটুকু উপযোগী বা কতটুকু নিয়ন্ত্রণ করে একজন রোগী ওষুধের পাশাপাশি লাইফস্টাইল কতটুকু চেঞ্জ করে সে ভালো থাকতে পারে। খুব ভালো কথা। আহ, অপ্রিয়, কি বলবো, লাইফস্টাইল মডিফিকেশনটা করোনার কারণে ঘরে কাজ বেড়ে গেছে। ঘরের জি স্যার। দরজার হাতল পরিষ্কার করতে হচ্ছে, হ্যাঁ, ঘর মুছতে হচ্ছে, সবাই কাজ শেয়ার করে নিচ্ছে। জি স্যার। প্রথম দিকে তো গৃহকর্মীরা আসছিলেন না। আহ, অন্যান্য কাজ যেগুলো সচরাচর আমাদের করা হয় না, আমরা যারা সিডেন্টারি ওয়ার্কার, অনেক কাজ করতে হয়েছে। এবং করোনা আমাদেরকে এটা আশীর্বাদ হিসেবে দিয়েছে, আমরা অনেক কাজ করছি ভাই। এবং মডিফিকেশন বলতে আহ গতি জীবন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হলো চোর পুলিশ খেলা।
একটা আমি আমার অভিজ্ঞতা অনুভব থেকে বলছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস সারা জীবন থাকবে। ও হচ্ছে পুলিশ আর আমি হচ্ছি চোর। তো আমাকে পুলিশ ধরতে চাইবে, আমি পালিয়ে পালিয়ে থাকবো, ধরা দেব না। তো এই চোর পুলিশ খেলার মাঝখানে মানেটা কি? মানেটা হচ্ছে যখন ব্যথা থাকবে আমি নড়চড় করবো না, আমি লুকিয়ে থাকবো। যখন ব্যথা কমে যাবে চিকিৎসার মাধ্যমে, তখন আমাকে আগের চেয়ে বেশি সচল হতে হবে। এই লুকিয়ে থাকা বা স্থবির থাকার কারণে মাংসপেশি এবং জয়েন্টের যে স্থবিরতাগুলি হয়, ক্ষতিটা হয় কিঞ্চিত, সেটা পরবর্তীতে গতি দিয়ে বেশি কাজ করে পুষিয়ে নিতে হয়, তাহলেই ব্যালেন্স থাকে। আচ্ছা আচ্ছা। রিউমাটয়েড আর্থ্রাইটিসের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাংস শুকিয়ে যায়। তো মাংস হচ্ছে পাওয়ার, হাড় পাওয়ার না, হাড় শক্তি যোগায় না, মাংস শক্তি যোগায়। তো মাংস যদি দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, হাঁটার গতি কমে যাবে, কাজের গতি কমে যাবে, সবকিছুই কমে যাবে। তাহলে গতি জীবন, এই কথাটা মনে রাখলে বোধহয় ভালো হয় যে এই কোভিড সিচুয়েশনে সীমাবদ্ধ জীবনে বেশি বেশি কাজ করুন, যতদূর পারা যায় ভালো থাকবেন। চমৎকার কায়িক স্যার, অল্প কথায় মানে আপনি এক কথায় বলে দিয়েছেন যে মডিফিকেশন বলতে আসলে কি, যে আপনাকে বেশি সচল থাকা, কাজ করুন, মানে নিজেকে ব্যস্ত রাখা। স্যার ওয়েট কমানো হয়তো এখানে একটা ভূমিকা পালন করতে পারে, কারণ কাজ বেশি করতে হলে তো ওজন কমাতে হবে। যে আসলে কাজ করুন, সুস্থ থাকুন। চমৎকার স্যার। স্যার আজকের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক আপনারা কষ্ট করে যারা এই 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 শেষ রাতের দিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার আর ডক্টর তন্মীর আলোচনার মাধ্যমে আপনাদের যদি কিঞ্চিত উপকার হয়ে থাকে, আমরা উভয়ই নিজেকে সার্থক মনে করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আহ আগামীর জন্য কর্মস্পৃহা নিয়ে অপেক্ষা করুন, যাতে আমরা এই কোভিড সিচুয়েশন থেকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে অচিরেই মুক্তি দেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক ধন্যবাদ স্যার। আপনি আসলে, আমরা খুব সৌভাগ্যবান স্যার আমাদের আজকের অনুষ্ঠানে, এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আপনি খুব চমৎকার করে একেবারে সহজ প্রাঞ্জল ভাষায় যে আমাদের মেডিকেলীয় টার্ম যেগুলো আমরা বলি, যে ডাক্তারি যে ভাষা, সেই ভাষাটার একেবারে সহজবোধ্য ভাষায় আপনি জনগণের সাথে, সাধারণ জনগণ বা দর্শক যারা আছেন তাদের সাথে আপনি একটা কঠিন রোগ নিয়ে আলোচনা করলেন, সুপরামর্শ দিলেন। আমি আশা করি আমাদের দর্শকরা আপনার কথা শুনেছেন, আপনার পরামর্শগুলো শুনেছেন, তারা এগুলো মানবেন, মেনে চলবেন, তাহলে হয়তো তারা তুলনামূলকভাবে সুস্থ থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিচুয়েশন যাই হোক, যতটা কঠিনই হোক, কিন্তু আসলে আমাদের জীবন পথ এরকম, আমাদের পাড়ি দিতে হবে। আমাদের কোভিড আসলে আমাদের জন্য একেবারেই নতুন ছিল, আমরা কিছুই জানতাম না, হঠাৎ করে আমাদের জীবনে চলে এসেছে। আর এখন আমরা একটু একটু করে হয়তো বা যতটা ভীতিকর অবস্থায় আমরা ছিলাম কিছুদিন আগেও, সেই অবস্থা থেকে আমরা একটু একটু করে সামনের দিকে ধাবিত হচ্ছি। আমরা হয়তোবা মুক্ত হতে পারবো। আর শেষ সময় আমরা যেন একটু সচেতন হই। শেষ সময় বলতে আমি বলছি যে কোভিড এর খুব হ্রাস যে সময়টা ছিল, সেই সময়টা যেহেতু পার হয়ে গেছে, আমরা আরেকটু সচেতন হই, আমরা নিজেদের দরকার ছাড়া বাইরে একেবারে না বের হই। আমরা স্বাস্থ্য সচেতনতার বা স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন, ডব্লিউএইচওর যে নিয়ম কানুন আমরা ইতিমধ্যে জেনেছি টিভি মিডিয়া বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আমরা সেগুলো একটু মেনে চলি। আমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করি। আপনার ভালো থাকা বা আপনার সুস্থতা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে না। কারণ আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনি মনে করে থাকেন যে আমি কোভিড আক্রান্ত হয়ে গেলে সবাই তো সুস্থ হয়ে যাচ্ছে, আমি হব, সমস্যা কি? কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন, আপনি অকারণে ঘুরে বেড়াচ্ছেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি মাস্ক পরছেন না, কিন্তু আপনি যখন রোগটাকে ক্যারি করে আপনার বাড়িতে নিয়ে আসছেন, আপনার বাড়িতে হয়তো একজন অসুস্থ, একজন বৃদ্ধ, আপনার বাবা আছেন, মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, দাদা দাদি আছেন, আপনার দ্বারা যদি তারা আক্রান্ত হয়, তাহলে তার পক্ষে হয়তো সুস্থ হয়ে ওঠা এতটা সহজ হবে না যেটা যতটা আপনার জন্য। সো আমরা জীবন যেহেতু জীবনের জন্য, জীবন অন্যের জন্য, আমরা নিজেরা সুস্থ থাকি, অন্যদেরকে সুস্থ থাকতে সহায়তা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।
You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.